প্রশাসন কি এমন কোনো প্রশাসন বিএনপির দিকে ঝুঁকেছে, এই অভিযোগটা কি তাহের সাহেব করেছে? আপনি লক্ষ্য করে দেখবেন তাহের সাহেবের সুনির্দিষ্ট অভিযোগ গিয়েছে হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের উপর, অর্থাৎ প্রচার কেন্দ্রিক, অর্থাৎ মিডিয়ার জায়গাতে গিয়েছে। প্রশাসনের সাথে কিন্তু কোনো বক্তব্য নেই, দে কেপ্ট সাইলেন্ট। এই কেপ্ট সাইলেন্টকে আমি বরঞ্চ বিএনপি যে বা যারা করেন তাদেরকে আমি একটু সচেতনও করতে চাই যে এই জায়গাতে তারা কেপ্ট সাইলেন্ট হয়ে আছেন কেন। ডিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যেই ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে এত এত কথা হচ্ছে, কই তাহের সাহেব তো বললেন না হঠাৎ করে কিভাবে কোনো একটি কিছু কিছু পার্টিকুলার জায়গাতে 7,000 8,000 করে সুনির্দিষ্ট প্রার্থীকে মানে জিতানোর জন্য হঠাৎ করে নতুন ভোটারের সংখ্যা যখন বেড়ে যায় সেই বিষয়ে তো কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না। ঘটনাটা কি? ঘটনাটা তো এরকম হলো না যে আমার বেলায় যখন হলো না তখন আসলে কোনো কিছুই না, তোমার বেলায় হলেই সকল সমস্যা। এটা তো আর যাই হোক, এটা তো আসলে আমি সততা বলতে পারবো না। আপনি বলেন, সবই বলেন, অফকোর্স মিডিয়া পয়েন্ট টু বি নোটেড, ইয়েস মিডিয়া করছেন, কারণ এই মিডিয়া মিডিয়া আমি 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 মোটেও বিচলিত হব না। এই মিডিয়া তো বিভিন্নভাবে বিভিন্ন সময় এমন মানুষের কথাও আমাদের শুনতে হয়েছে, আই মিন ইট, এমন লোকজনের কথা আমাদের শুনতে হয়েছে গত বেশ কয়েকদিনে, যেটা এতটাই অবাস্তব এবং এতটাই অযৌক্তিক, কিন্তু সেই কথাগুলো আমাদেরকে তো শুনতে হয়েছে। মিডিয়া তো তখন তাদেরকেও নিয়ে এসেছে, ওই সে বিষয় নিয়ে তো কোনো কথা হয়নি। মিডিয়াতে বক্তব্য দেওয়ার কারণে মিডিয়াতে আমি আপনাকে উল্লেখ করে দিই, এই যে যমুনা টেলিভিশনের সাংবাদিক ছিল নিকোল, সেই মেয়েটি যখন মিডিয়াতে একটি বক্তব্য দিয়েছে, তার কারণে তাকে যখন ব্যাশিং করা হলো, বুলিং করা হলো, ট্রলিং করা হলো, কই তখন তো কেউ কিছু বলেনি। কেন বললো না? মিডিয়াতে কথা বলার কারণে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফির একজন শিক্ষকের বিরুদ্ধে জামাতের নেতা মানহানির মামলা করে দিলেন, কই তখন তো আপনি কিছু বললেন না। তাহলে এইগুলোতে একপাক্ষিক ভাবে কথা বললে তো হবে না ভাই, কথা তো আপনাকে সব দিক থেকে বলতে হবে। আপনি একদিকে বাক স্বাধীনতার কথা বলবেন, কয়েকদিন আগেও তো মাহমুদুর রহমানও মামলা করলো, মানে আমি যদি ভুল না করে থাকি সম্ভবত সেটাও করলো। আপনি মামলা করছেন, আপনি সামনে আসছেন, আপনার কাছে তো প্রশাসন আছে দেখেই তো আপনি ইনিশিয়েট গুলো নিতে পারছেন। প্রশাসন যে নাই তা তো না। প্রশাসন যদি আজকে একটু ওদিকে থাকতো তাহলে আজকে তাহের সাহেব তথ্য প্রচারের কথা বলতো না, তখন তিনি প্রশাসনের কথাও বলতেন। ঘটনা যেটা হয়েছে, প্রশাসনের কথা আবার এনসিপি বলছে যে কেবলামুখী, মানে একটি দলের প্রতি কেবলামুখী হয়ে গেছে। আমি এনসিপি নিয়ে এই মুহূর্তে কিছু বলবোই না, কারণ আমি আসলে এনসিপি কে ঠিক এই মুহূর্তে মানে দল হিসেবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ এনসিপি অভ্যন্তরীণ যা কিছু হয়েছে জোটে জয়েন করার সূত্রে আপনি জানেন যে তাদের 80 জন কিছু বলেছে, 30 জন আবারই করেছে, কেউ বের হয়ে যাচ্ছে, কেউ করছে। তো এনসিপি কিন্তু এখন খুবই একটা ট্রানজিশনাল মোমেন্ট নিয়ে যাচ্ছে। সে যে কে কি বলছে সেটা নিয়ে আমাদের অনেকই আছে। এখন নির্বাচনী মৌসুমে আমি যদি এখন আপনার শোতে এখন এনসিপির লোকজনের হলফনামাটা ধরে ধরে কথা বলা শুরু করি, শুধু এনসিপি না প্রত্যেকের হলফনামা ধরে ধরে কথা বলা শুরু করি, মানে কি বিএনপি, কি জামাত, কি এনসিপি, এখানে জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ আছে, ডাজন্ট ম্যাটার, একজন তো দাঁড়াতেই পারবে না। এই দেশের মানুষের সততা কোথায় থাকে? আই এম সো সরি, কিসের সততা? কোথাকার সততা, কোথাকার নয়া বন্দোবস্ত? এই যে আমার সামনে আছে, আপনি কি আসলে মনে করেন নাকি আমি তো ভাই 16 বছর ধরে ইনকাম করি, মানে ইনকাম করি বলতে হচ্ছে শিক্ষকতা করি, এক বছরে আমার ইনকাম যে টাকাটা আসে, হ্যাঁ সেই টাকা আমি তো এই প্রথম নিজেকে ভাবলাম অনেক বড়লোক হয়ে গেছি, মানে আমার ইনকাম অনেক নেতাদের ইনকামের থেকে খুব ভালো, বৈধ ইনকাম, একেবারে হালাল ইনকাম, ট্যাক্সটা কেটে নেয়, ঠিক আছে। কিন্তু আমার তো ক্ষমতা নেই, আমার তো আসলেই একটা বাড়িও নাই, গাড়িও নাই, নির্বাচন তো প্রশ্নই আসে না। 2 দিন আগে এনসিপির নেতারা বলে গেল যে নির্বাচন করতে 20 কোটি 30 কোটি টাকা লাগে, বড় বড় নেতারা। আপনি আমাকে বুঝিয়ে বলেন, এক বছরে কোন আলাদ্দিনের চেরাগটা আপনি পাইলেন যে আপনার এখন নির্বাচনের টাকা চলে আসছে? আমি প্রশ্নটা রাখতে চাই, আপনি আমাকে বলেন না কেন, আমি একটু বুঝি। আমাকে একটুখানি বলেন যে এই যে মানে কি বলবো, এখানে এক একজনের যে সম্পত্তির হিসাব, মানে আমি এখানে শুধু এনসিপি না, আমি জামাতের যে নেতা প্রধান, আমি তার সম্পত্তি নিয়েও আমি ভাবছিলাম যে উনি ওনার যে সম্পত্তি, উনি আমার থেকে এত দরিদ্র আমি বুঝতেই পারি নাই কোনোদিন, মানে আই ফিল সো ব্যাড যে ওনার ইনকাম আমার থেকে কম হতে পারে, বিশ্বাস করেন আমি কখনো ভাবি নাই। আসলে কি সত্য আপনি এত কম ইনকাম নিয়ে নির্বাচন করছেন? এবার আমি আরেকটা প্রশ্ন করি, ধর্মের জন্য যদি মানুষ দান সদকা করেন, ধর্ম প্রচারের জন্য যে দান সদকা হয়, সেই দান সদকা একজন গরিব, একজন দুস্থ, তার চিকিৎসা, এসব কাজে ব্যয় হওয়ার কথা। সেই দান সদকার টাকা তো আপনার রাজনৈতিক স্বার্থে ব্যয় হওয়ার কথা না। এত টাকা কোথা থেকে আসতেছে? তাহলে এই প্রশ্নটা করতে হবে না?
এই প্রশ্নগুলো করার কোনো সুযোগ আছে এই দেশে? নাই। আচ্ছা, এই যে বিএনপি, আজকে বিএনপি ব্যবসায়িকদের সাথে কথা বলে। একজন বললেন, সম্ভবত হাজী মিলন বলেছেন। ইয়েস, ব্যবসায়ীদের সাথে কথা বলছেন তো। আমি কিন্তু এখানে খুব স্পষ্ট একটা অবস্থান নিতে চাই। আপনি কি দেশের সকল ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিবেন এরকম কোনো বক্তব্য দিয়েছেন? না তো। আজকে জামাত ইসলাম আসলে ওই ব্যবসায়ীদের সাথে বসবে। আজকে এনসিপি আসলে ওই ব্যবসায়ীদের সাথে বসবে। আজকে বিএনপি আসলে ওই ব্যবসায়ীদের সাথে বসবে। এটাই বাস্তবতা। বি প্র্যাকটিক্যাল। আপনার দেশের কলকারখানা বন্ধ হয়ে গেলে হাজার হাজার মানুষ এর সাথে থাকবে। আপনি যেটা সিস্টেমে ব্যবসায়ীদের ছাড়া ইলন মাস্ক করে না, ইলন মাস্ক ট্রাম্পের নির্বাচনী প্রচারণা করে না, তো বাংলাদেশের ব্যবসায়ীরা করলে কি সমস্যা? সমস্যাটা কোথায়? সমস্যা ওই জায়গায় যে আপনি মুখ ঝেড়ে গেছে বলেন যে আমি আপনার ফান্ডিং করছি, এইটুকু কনফার্ম করেন। এগুলো কিছু করবেন না আপনি, আপনারাও করবেন, ওটাও করবেন। শোনেন, এরা সবাই একটা রসুনের কোয়া। আই এম ভেরি সরি, অল দ্য পলিটিক্যাল পার্টি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, আর এই যে সদ্য কি যেন নাম, এনসিপি, সবাই একই একই জায়গায় যেয়ে দাঁড়িয়েছে। এমন কোন নতুন কিছু আমাদের সামনে এসে হাজির করে নাই, কারণ এই দেশে আপনার এমন ইলেকশন হয় না যেখানে পয়সা ছাড়া আপনি আপনি ভোটে দাঁড়ান। হাসিনা আক্তার, পারবেন? আসেন তো দেখি কয় ভোট পাবেন আর কতদিন দাঁড়াইতে পারবেন। দাঁড়াইতেই পারবেন না, দাঁড়াতেই পারবেন না আপনি। তাহলে এখানে কোন কোন নয়া বন্দোবস্তের কথা বলছেন? যোগ্যতা দেখে এই দেশের মানুষ ভোট দেয়? আসলে কি তাই? আসলে কি আমি যোগ্যতা একটু দেখে? কথা বলতে চাই এখানে।